মন বাড়িয়ে ছুঁই, পর্ব সংখ্যা 22। লেখনীতে ফাবিয়া মোমো। রাতের বেলা কেন জানি কারেন্ট চলে গেল। ম্যানেজারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তার মিনিমাম কোনো উত্তর দিল না। কারেন্ট না থাকার জন্য পুরো রিসোর্টের পরিবেশটা অন্ধকারে ছেয়ে আছে। চারপাশে যেন মারাত্মক ঘুটঘুটে অবস্থা ধারণ করেছে। রুমের মধ্যে ব্যবসা গরমটা ভালোই জ্বালাতন করছে। এটা নিয়ে সবার বেশ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ভীষণ গরম পড়েছে আজ। এই ব্যবসা গরমের জন্য রুমের ভেতরটা খুবই অসহনীয় হয়ে উঠেছে। রিসোর্টের চারপাশে প্রচুর গাছপালা থাকলেও বাতাসের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না। গাছের পাতাও যেন অনেকক্ষণ ধরে নড়ছে না। রাত তখন 8:20 বাজে। নীতি পুরোপুরি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে ঘুরঘুর করছে। আকাশের একটা গোলাকার চাঁদ উঠেছে। সেই চাঁদের চন্দ্রপ্রভায় চারপাশটা উজ্জ্বল হয়ে আছে। নীতি খোলা আকাশের সামনে সময় কাটানোর জন্য চুপচাপ নরম ঘাসে পা ছড়িয়ে বসলো। কালো কুর্তিটা হাঁটু কাছে টান টান করে ঢোলা হাতাটা কনুইয়ে তুলে ফেললো। নরম ঘাসগুলো চাঁদের আলোয় টসটসে দেখাচ্ছে। ঘাসগুলো যেন কতটা সতেজ হয়ে উঠেছে সেই ঘাসগুলোর দিকে তাকিয়ে বোঝা যাবে। হঠাৎই শো শো করে মৃদু হাওয়া ধাপটা বয়ে গেল। নিধি সেই হাওয়ায় গা এলিয়ে পরম শান্তি অনুভব করলো। চোখ বন্ধ করে ঠান্ডা হওয়ার পরশ নিল। চোখ দুটো খুলে উৎকণ্ঠ উৎসর দিকে তাকিয়ে কিছু একটা দূরে শাহনাজ আর সাবাকে দেখতে পেল। ওরা দুজন একসাথে কথা বলতে বলতে নীতির দিকে আসছিল। নীতি পাশে দুজনকে বসতেই ঝাম্পের একটা আড্ডা শুরু হলো। হাসির আমেজ নিস্তব্ধ রিসোর্টের চারপাশটা ছড়িয়ে গেল। সবাই তখন চুম্বকের মতো মাঠে জড়ো হতে লাগলো। মেহনুর নিজের রুমে শুয়ে শুয়ে মোমবাতির আলোতে বই পড়ছিল। আজকের উপন্যাসটা মারাত্মক সুন্দর আর সবচেয়ে বেশি প্রিয় শরৎচন্দ্রের চন্দ্রনাথ উপন্যাসটা। মেহনুর কতবার পড়েছে জানা নেই। আজ আবারও যখন গরমের যন্ত্রণায় ভোলার জন্য বইটা নিয়ে বসলো, সত্যি সত্যি চন্দ্রনাথের লেখাভঙ্গিতে মগ্ন হয়ে গেল সবটুকু দিয়ে। চারপাশে সবকিছু যেন ভুলে গেছে সে। সুরাইয়া তখন বাইরে যাবার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু মেহনুরের রুম থেকে মোমবাতির আলো দেখে পা থামিয়ে দাঁড়ালো। ও যে রুমে শুয়ে ফের বই পড়ছে এটা কাটায় কাটায় বুঝে গেল। কটেজে সেই রুমবন্দি ঘটনার পর থেকে কোনো কারণ ছাড়াই মেহনুরের ওপর জিদ চেপেছে সুরাইয়ার। কেন এই জিদ এসে ভর করেছে সেটা সে নিজেও জানে না। সুরাইয়া চুপচাপ আদবে যেন দরজাটায় পায়ে পায়ে একটু এগোতে লাগলো। দরজা সরাত করে খুলতেই বিছানার ওপর উপুর হয়ে শুয়ে থাকা মেহনুরকে দেখতে পেল। বুকের তলায় বালিশ রেখে ফর্সা গালে হাত চেপে একান্ত মনোযোগ সহকারে বইয়ে ডুবে আছে মেহনুর। রাশি রাশি কালো চুলগুলো বিছানায় ঢাল পেরিয়ে মেঝেতে পড়ে আছে। পা দুটো অনবরত নড়াচ্ছে বলে শাড়ি কিছুটা টাকুনো থেকে ওপর উঠে গেছে। তাতে ফর্সাটে পাটা আরো পাদুনি দেখতে আরো সুন্দর লাগছে। হালকা বেগুনি শাড়ির ওই অবস্থায় ওই মেয়েটাকে দেখলে যে কারো দৃষ্টি স্থির হয়ে যেত। এই মেয়ে যে ছোট থেকে অপরূপ সুন্দরী, মায়ার সবটুকু ব্যাখ্যা দিয়ে জন্মেছে তাকে তো কোনো সন্দেহ নেই। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত নিখুঁতভাবে সুন্দর। সুরাই এভাবে ভাবতে ভাবতে ঈর্ষান্বিত দৃষ্টিতে দরজায় নবটা শক্ত করে মোচড় দিল। অমনি নব ঘোরানোর শব্দে মেহনুর তৎক্ষণাৎ দরজা দিকে তাকালো। মেহনুরের শান্ত নির্মল চাহনি দেখে দাঁত শক্ত করে ভেতরে ঢুকলো সুরাইয়া। হনহন করে ওর কাছে আসতেই বিছানার পাশে আলতোভাবে দাঁড়ালো। মেহনুর মুখ তুলে সরল দৃষ্টিতে সুরাইয়ার দিকে তাকাতেই সুরাইয়ার শক্ত গলায় টেবিলের দিকে হাত বাড়িয়ে বলল, তোর এক্সট্রা মোম নিয়ে গেলাম। আমার রুমে মোম ফুরিয়ে গেছে, দেশলাইও পাচ্ছি না। তা তুই কি পড়ছিস? মেহনুর সেভাবে শুয়েছিল। সে অবস্থা থেকে স্বাভাবিক গলায় বলল, চন্দ্রনাথ। মেহনুরের উত্তর শুনে সুরাইয়া অপলক যেন ওর দিকে তাকালো। এরপর দৃষ্টি সরিয়ে এক্সট্রা মোমটা নিয়ে জ্বলন্ত মোমটা থেকে জ্বালিয়ে নিল। মেহনুর আবার বইয়ের দিকে মনোযোগ দিল। সুরাইয়া জল জলে চোখ দুটো টেবিলের উপর পরিণীতা বইটার দিকে আটকে গেল। সাথে সাথেই চোখে মুখে ছেয়ে গেল দ্রুত চিন্তা এবং কর্ষর পরিকল্পনা। চুপ করে টেবিলের ওপর আঁচল ফেলে পরিণীতা বইটা চুরি করে ফেলল সুরাইয়া। তারপর সেটা আঁচলের ভেতর গুটিয়ে জ্বলন্ত মোমবাতি বাম হাতে ধরে রুমের বাইরে যেতে থাকলো। যাওয়ার আগে আরো একবার মেহনুরের দিকে পিছু ফিরে তাকালো। তারপর দৃষ্টি ঘুরিয়ে বেপরোয়া ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুর হয়তো কল্পনা করতে পারল না ওর সাথে কি হতে চলেছে।
এদিকে সুরাইয়া চুরি করা বইটি নিজের রুমে লুকিয়ে রেখে রুমের দিকে লুকানোর জন্য রুমের দিকে যেতে হঠাৎ কানে স্পষ্ট শুনতে পেল মাঠে সবাই মশা তাড়ানোর জন্য কাগজ পোড়ানোর চিন্তা করছে। কাগজ পোড়ানোর উৎকণ্ঠ গন্ধ পেতেই মশারা চলে যাবে। সুরাইয়ার কানে এই কথাটা শুনতেই মাহাতিমের কাগজ আনার জন্য প্রীতিকে উদ্দেশ্য করে বলল। প্রীতি এদিকে কাগজ আনার জন্য ম্যানেজারের কাছে চলে গেছে। ধীরে সুস্থে আঁচল থেকে পরিণীতা বইটা বের করলো সুরাইয়া। জ্বলন্ত মোমবাতিতে আগুন জ্বালিয়ে অপলক দৃষ্টিতে মাঠের পানে তাকিয়ে রইল। সবাইকে অবাক করে দিয়ে পেছন থেকে সুরাইয়া এসে বলল, তোমরা এই পুরাতন বইটা পুরাতে পারো? আমার রুমে ডাস্টবিনের ভেতর এটা ফেলা ছিল। আমার মনে হলো ডাস্টবিনে না রেখে এখানে ফেললে ভালো হবে, অন্তত মশার উপদ্রব থেকে বাঁচা যাবে। এই নাও। সুরাইয়া বই ধরতে ধরতে হঠাৎ প্রীতি দৌড়ে এলো। প্রীতি অনেকগুলো খবরের কাগজ নিয়ে এসেছে। মাহাদি দৌড়ে এসে সেগুলোকে স্তূপ করে দিল। সুরাইয়ার হাত সরিয়ে বইটা নিয়েছিল। সে বেখিয়ালি হয়ে প্রীতিকে কাগজে তাকিয়ে বইটার দিকে নজর বোলালো। মাহাতিম খবরের কাগজগুলো জড়ো করতেই আগুনের জন্য ম্যাচের কথা উঠল। আর তখনই সুরাইয়া দ্রুত বেগে নিজের হাতের মোমটা এগিয়ে দিল। মাহাতিম ক্ষীণ নজরে সুরাইয়ার হাবভাব বোঝার চেষ্টা করলো। এই মেয়ে সারাদিন মুখে কুচকে রাখে, এখন কেন সহ্য করছে? সাহায্য করতে এসেছে, সেটা এখন মাথায় ধরছে না। মাহাতিম ওর হাত থেকে মোমবাতিটা নিয়ে কাগজে আগুন ফেলল। কাজ শেষ হতে মোমবাতি ফেরত দিল। সুরাইয়ার হাতে বইটার দিকে আবারও তাগাদা দিল। আর দিতেই না কিনা চুপচাপ কটেজের দিকে চলে আসলো। সিঁড়ি দিয়ে কটেজে ঢুকতে মেহনুরের রুমে উকি মেরে বলল, মেহনুর রে, আমার একটা সাহায্য করবি? মেহনুর কথাটা শুনতে পেয়ে চটপট ভঙ্গিতে জবাব দিল, বলো বুবু, কি করতে হবে? আমি এক্ষুনি করে দিচ্ছি। সুরাইয়া এক অদ্ভুত হাসি হেসে মেহনুরের জন্য সরল মুখভঙ্গি। তো সবচেয়ে সুন্দর বইটা আমাকে দে তো, আমি কিন্তু চন্দনাথ পরবো না। ওইটা দিবি না? একটু রোমান্টিক হলে ভালো হয়। পরিণীতা আছে না? এটা তুই ওইটা আনছিস না? থাকলে দে, তোর ওই বইটা একটু পড়ি, আমার এখন সময় কাটছে না। মেহনুর খুশি হয়ে চওড়া একটা প্রাণখোলা হাসি দিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিলের ওপর ব্যাগ থেকে বের করে বইগুলো হাতে হাতে কাঙ্ক্ষিত বইটা খুঁজতে লাগলো। পাগলের মতো খুঁজতে লাগলো সবগুলো বই, উল্টো পাল্টো করে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও বইটা খুঁজে পাচ্ছে না। অস্থির হয়ে উন্মাদের মতো বিছানার উপর বালিশ উল্টে দেখতে লাগলো। বিছানার নিচে উঁকি মারলো, টেবিলের চারপাশে হন্যি হয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তার কাঙ্ক্ষিত বই। ওর বিবর্ষ অবস্থা দেখে সুরাইয়া তৃপ্তিতে বাকবাকুম করছিল, কিন্তু সেই সময় প্রকাশ না করে মিথ্যা চিন্তার অভিনয় করে বসলো। কি রে, কি হয়েছে রে? কি খুঁজছিস? বইটা কি হারিয়ে গেছে? মেহনুর তখনও সবকিছু তছনছ করে খুঁজে যাচ্ছে। কোথাও সেই দশই না পেয়ে বুক শুকিয়ে আসছে, প্রচন্ড কান্না পাচ্ছে তার, কণ্ঠ রোধ হয়ে আসছে ওর। তবুও নিজেকে সংযত রাখার প্রচন্ড চেষ্টা করছে, গলা ধরে আসছে। আমার পরিণীতা বইটা পাচ্ছি না বুবু। ওইটা কোথায় রাখলাম? আমি তো টেবিলে রেখেছিলাম বুবু। ওইটা না পেলে আমি কি করব? ওইটা দাদা ভাই দিয়েছিল, ওইটা দাদির বই। আমি ওইটা খুঁজে পাচ্ছি না বুবু, ওইটা কোথায় গেল? মেহনুরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। খুঁজতে খুঁজতে বিছানার চাদর, বালিশের জায়গা সবকিছু উল্টে ফেলেছে। সুরাইয়া মিচকি হাসছে, হাসিতে ফেটে পড়লেও খুব কষ্ট হবে। হাসিটা এমনভাবে ঢেকে দিল যেন মেহনুরের কষ্ট ওর খুব অনুভব হচ্ছে। সুরাইয়া রুমের ভেতরে পা ফেলে ওকে বাইরে আনার চেষ্টা করলো। শান্ত হওয়ার জন্য মাথায় হাত বুলিয়ে বাইরে নিয়ে এসে মাঠে যেতে থাকলো। মেহনুর বারবার বলতে লাগলো, বইটা তো টেবিলের উপর রেখেছি, স্পষ্ট মনে আছে বইটা আমি টেবিলের উপর রেখেছিলাম, কিন্তু হুট করে কোথায় হারিয়ে ফেললাম। সুরাইয়ার হাতটা ধরে আগুনের কাছে গোলা নিয়ে আসলো। সবাই নিজেদের মধ্যে তুমুল হাসি একটাই মেতেছিল। মেহনুর মাথা নিচু করে রইল, কিন্তু কি ভেবে কি যেন এক পলক দৃষ্টিতে তাকালো। অমনিতেই মাহাতিমের দৃষ্টিতে আটকে গেল সেদিকে। মাহাতিম একটানে বইটা দুখণ্ড করে সেই আগুনের দিকে ছুঁড়ে মারল। মাহাতিম মেহনুরের আগমন লক্ষ্য করে চোখ তুলে ইচ্ছে করেই তাকায়নি। এদিকে মেহনুর ওর দিকে অপলক তাকিয়ে আছে, সেটা বুঝতে বাকি নেই। মেহনুর বই ছিঁড়ার দৃশ্য দেখে কয়েক মিনিট ওভাবেই থমকে মেরে পাথরের মতো দাঁড়িয়েছিল।
পাশে থেকে সুরাইয়া চুপি চুপি ওর থেকে সরে গিয়ে কটেজে চলে গেছে। মেহিনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সবার নজর ওর দিকেই পড়লো। সাবার চোখের চাহনি দেখে খানিকটা বিচলিত হলো। শাহনাজের কানে ফিসফিস করে বলল, শাহনাজ। ও চিকন কপালে ভাঁজ ফেলেছে, বসা থেকে দাঁড়ালো। হাত ঝাড়া দিয়ে মেহিনুরের কাছে এসে ওর কাঁধে হাত রেখে প্রশ্ন করলো, কি হয়েছে তোর মেহিনুর? তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আয় আমাদের সাথে বস, আড্ডা দে, মন ভালো হয়ে যাবে। পরশু তো চলেই যাচ্ছি। মাহাতিম কান খাড়া করে সব কথা শুনছিল, কিন্তু মনের খানিকটা খটকা মেটাতেই যেন মেহিনুরের দিকে তাকালো। অমনি মেহিনুরের সজল নয়ন ছলছল করা দৃশ্যটি ভেসে উঠল মাহাতিমের দিকে। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে মেহিনুরের বড় বড় চোখ দুটো বোধে বর্ষণ শুরু হলো। সেই বর্ষণের জন্য বুক ফুলে উঠতে থাকলো শাহানার চিন্তায়। তাড়াতাড়ি ওকে নিয়ে নিজের দিকে ঘোরালো, গালে দু হাত চেপে উৎকণ্ঠ গলায় বলল, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে? মেহিনুর চুপ কর না, কি হয়েছে খুলে বল। মেহিনুর গাল থেকে দুহাত সরিয়ে আবার মাহাতিমের দিকে তাকালো। রাগে, ক্ষোভে, লজ্জায়, দ্বিধায় মাহাতিমের দিকে দৃষ্টি রেখে শাহনাজকে উদ্দেশ্য করে কান্না সুরে বলল, আমার বই পুড়িয়ে কি আনন্দ পেল বুবু? ওদের জিজ্ঞেস করো আমার বই কেন পুড়িয়ে দিল। আমার বইয়ের কি দোষ ছিল এখানে? ওইটা দাদা ভাইয়ের একান্ত বই ছিল বুবু। আমি দাদা ভাইকে কি জবাব দিব? দাদি ছোঁয়া ছিল ওই বইটায়, দাদি ওই বইটা ধরেছিল। ওরা আমার বই পুড়িয়ে দিল বুবু, আমার বই পুড়িয়ে ছাই হয়ে গেল। কথাটুকু বলতেই সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠল মেহিনুর। ঝরঝর করে দু চোখে কোল থেকে অশ্রু নির্গর্তন হতে থাকলো। ওর ফুপানো কান্না দেখে সাবা তড়িঘড়ি করে উঠে এসেছে। শাহনাজ ওর চোখ মুছতে আগলে ধরলো। মেহিনুর রাগ দেখে সরাইয়ে দিল। মাহাতিমের মতো সবাই তখন কি করবে বুঝতে পারছে না। মেহিনুর ওইভাবে হাউমাউ করে কেঁদে উঠবে এটা চিন্তা করা যাচ্ছিল না কারোই। মাহাতিমের মনে হচ্ছিল সে বোধহয় জীবনে সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে, কিন্তু এখানে ওর দোষটা আদৌ আছে কি সেটা নিয়ে চিন্তা করার অবস্থা এখন নেই। সিয়াম ওর ব্যাকুলতা কান্না দেখে অপরাধী মুখে বলল, মেহিনুর তুমি কেঁদো না প্লিজ, আমরা সত্যি জানতাম না ওইটা তোমার বই ছিল। অত পুরনো বই, তাই ওপরের মলাটটাও ছিল না। এই জন্যই। বাক্য শেষ করার আগে মেহিনুর টলে টলে চোখে তেজ নিয়ে তাকালো। সিয়ামের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই ভয়ঙ্কর ভাবে চেঁচিয়ে উঠল, এই জন্য আপনারা পুড়িয়ে ফেলবেন? ওইটা কি আপনার কোনো মূল্য নেই? কিন্তু এটা যে 88 সনের বই, এটা জানেন? এবার সিয়াম সেই দৃষ্টি সরিয়ে অশ্রুপূর্ণ চোখে মাহাতিমের দিকে তাকালো। চোখ থেকে অনবরত টপটপ করে পানি পড়তেই চেঁচানো সুরে বলল, একবার পেছনের পৃষ্ঠা দেখেছেন? সেখানে যে আমার দাদা ভাইয়ের নাম লেখা ছিল, চোখে পড়েনি? কেন পুরানোর জন্য আমার রুম থেকে আনলেন? আপনি শুধু অসভ্য নয়, আপনি একটি জঘন্য চোর। আপনার মতো জঘন্য মানুষ যেন আমার সামনে আর না আসে। আমি কখনো আপনার চেহারা দেখতে চাই না। মেহিনুরের প্রতিটা কথা বাজেভাবে আহত করছিল মাহাতিমকে। বিনা দোষে, বিনা অপরাধে শুধুই মেহিনুরের কাছে অসভ্য, চোর, জঘন্য উপাধি পাচ্ছে। মাহাতিম শক্ত হলে ঠিক তখনই, কিন্তু ভেতরের অবস্থান তুফানের মতো ঝড় ছুটছিল ওর। এদিকে মেহিনুরকে সবাই বোঝানোর চেষ্টা করলো। মেহিনুর কাঁদতে কাঁদতে ঘুটঘুটে অন্ধকারের দিকে দৌড়ে পালিয়ে গেল। এরপর আর চিল্লাচিল্লি হলো না। সবিকরা স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে কোনো কথা না বলতে পারলো না। মাহাতিম বাকরুদ্ধ হয়ে ধীরে ধীরে মাথা নিচে নামিয়ে ফেললো। ঘাসের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে লাগলো সে। মেহিনুরের কথাগুলো কান দিয়ে ধোঁয়া ছাড়ছে যেন। নিজেকে শান্ত রাখার তীব্র চেষ্টায় মাহাতিম একদম নিঃশ্বাস হয়ে যাচ্ছে। অনাচক ভয়ার্ত সুরে চিল্লিয়ে উঠল, তৌফো! ঘুটঘুটে জায়গা দিকে অস্থির কণ্ঠে সপ্তমের গলা চিরিয়ে বলল, সর্বনাশ! মেহিনুরটা কোন রাস্তার দিকে দৌড় লাগালো? ওটা তো জঙ্গলের রাস্তা। ওই জায়গার অবস্থা বহুত খারাপ হয়ে আছে ভাই। ওই মাইয়া আবার বিপদে পড়ে নাকি? তৌফের কথা শুনেই সবাই শিউরে ওঠে হাই হাই করতে লাগলো। মাহাতিম তাড়াতাড়ি বসা থেকে উঠে সবার উদ্দেশ্য করে বলল, কেউ এই রাস্তার দিকে পাও দিও না। আমি ওইখানে যেয়ে নিয়ে আসছি ওকে। কালকে বৃষ্টির জন্য জায়গাটা কাদা কাদা হয়ে আছে, তোমরা গেলে ব্যথা পাবে। তোমরা টেনশন মুক্ত থাকো, আমি ওকে নিয়ে আসছি। মাহাতিম চটপট ওদের কথা বুঝিয়ে দ্রুত জায়গা দিয়ে হাঁটা শুরু করলো। জায়গাটা ত্যাগ করলো। ওই জায়গায় প্রচুর গাছগাছালি ছিল বিধায় আলো একদম পৌঁছাতে পারেনি। প্রথমবার কেউ খালি নজরে তাকালে
ভয়ে তার গা কাটা দিয়ে উঠবে। মাহাতিম অন্ধকারে তলিয়ে যেতে দুই হাতে ঝোপের গাছগুলো সরিয়ে ভেতরে ঢুকলো। চোখে শুয়ে 2 মিনিটের মতো হাঁটা দিতেই হঠাৎ চোখের সামনে বিধ্বস্ত মেহনুরকে দেখতে পেল। মেহনুর যে জায়গায় ছিল সেখানে চাঁদের আলো ছোট ছোট পাতার ফাঁক দিয়ে আসছিল, তাই যতটুকু দেখতে পেল ওতেই এক দৌড়ে গিয়ে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো মাহাতিম। কাদায় পা মাথা হাত মাখামাখি হয়ে গলায় গালে কিছু কাদা লেপটে আছে। মাহাতিমর অবস্থা দেখে অট্টহাসিতে ফেটে পড়তে নিলেও হঠাৎ একটু আগের ঘটনা স্মরণ হয়ে চুপ হয়ে গেল। কাদা বাঁচিয়ে শুকনো একটা জায়গায় পা ফেলে ওর সামনে এসে হাঁটু গেড়ে ঝুঁকলো। মেহনুর যে মাথা নিচু করে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, সেটা ওর পিঠের অবস্থা দেখলেই বোঝা যায়। মাহাতিম ওর দিকে হাত এগিয়ে থুতনি উঁচিয়ে মুখ তুলল, নম্র কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল, রাগ দেখিয়ে কার ক্ষতিটা হলো, আমার না তোমার? দৌড়টাই জঙ্গলের দিকে না দিয়ে আমার দিকে দিতে পারতে। আমি তো রাগ ঝাড়ার জন্য পাল্টা জবাব দিতাম না। মাহাতিমের দিকে দৃষ্টি তুলে তাকাতে অন্ধকারের মধ্যে স্পষ্ট হলো না মেহনুরের, শুধু বুঝতে পারলো মাহাতিম আবারও ওর দিকে ওর সামনে বিপদের বেলায় হাজির হয়েছে। একটু আগের ঘটনা চিন্তা করতে মেহনুর সাথে সাথে ঝটকা মেরে মাহাতিমের হাত সরিয়ে দিল। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে জায়গা থেকে উঠতে নিল, আবার ধপ করে পড়ে যায়। মাহাতিম ওর কীর্তিকলাপ দেখে হাসবে নাকি দেখবে সেই চিন্তাই করছে। এমন বেকুব মার্খা কাণ্ডজ্ঞানহীন দেখে মাহাতিম শেষমেশে আবার বলে উঠল, আমাকে ধরে উঠলে তোমার জন্য ভালো হবে, নয়তো এখান থেকে ওঠার চান্স খুব কম। সামনে একটা পুকুর আছে, চাইলে সেখানে গিয়ে কাদা পরিষ্কার করতে পারো। মেহনুর মুখ তুলে অসহ্য ভঙ্গিতে বলল, আপনি এখান থেকে চলে যান। মাহাতিম ওর আকস্মিক রাগের আচরণ খুব মনোযোগ সহকারেই দেখতে লাগলো। এখন সেই আচরণগুলো রাগের সামিল হয়েছে, তাই মাহাতিম বিনগ্র সুরে সৌজন্যমূলক ভঙ্গিতে বলল, তোমার কি সত্যিই মনে হয় আমি ওই বইটা ইচ্ছে করে পুড়িয়েছি? তাছাড়া আমি তোমার বইটা কিভাবে খুঁজে পেলাম সেটা কি জিজ্ঞেস করা উচিত নয়? আমি তো তোমার রুমে যাইনি, তাহলে কি করে তোমার বইটা আমার হাতে এলো? সৌভিকরা তোমার রুমে গিয়েছে কিনা জানি না, কিন্তু অন্যের মধ্যে চোরা কাজ করার মতো বিশ্রী স্বভাব আমার নেই। মাঝে মাঝে চোখে দেখা সত্যিটা সবসময় সত্যি হয় না, মিথ্যাও হতে পারে। মেহনুর এবার কথাগুলো শুনে খানিকটা অন্যমনস্ক হয়ে গেল, নিজের চিন্তা ভাবনায় মশগুল থেকে কিছুক্ষণ বেরোলো। আপনি কিভাবে আমার বই পেয়েছেন? মাহাতিমর উত্তর শুনে মৃদু ভঙ্গিতে হেসে দিল। মেহনুর ড্যাব ড্যাব করে চাহনিতে দৃষ্টি রেখে সরল গলায় বলল, বলবো, নিশ্চয়ই বলবো। তার আগে আমার সাথে ওই পুকুরটার কাছে চলো, ওইখানে বসে হাত পা ধুয়ে নাও, কাদাগুলো সরাও, তারপর আমি তোমাকে সব খুলে বলছি। আসো, হাতটা ধরে উঠে দাঁড়াও। মাহাতিম উঠে দাঁড়াতে হাত বাড়িয়ে দেয় মেহনুর, তবুও মাথা নিচু করে থাকে। ওর ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে না পারায় সামান্য আঁচ করতে পারল। সে অনুমানে সূত্র ধরেই প্রশ্ন করে বসলো, দৌড়ে যে পায়ে ব্যথা পেয়েছ নিশ্চয়ই? মেহনুর লজ্জায় বলতে পারল না। পায়ে সে ব্যথা পেয়েছে, দৌড়াতে গিয়ে খাতায় পা আটকে ধপ করে পড়েছে। অসহায়ের মতো নত মুখে বসে থাকলো। হঠাৎ একজোড়া হাত এসে চোখের পলকে কাদা থেকে তুলে ফেলল। মেহনুর কিছু বুঝে ওঠার আগেই পেশিবহুল বাহুটা ওকে গুটি গুটি করে কোলে তুলে নিল। মেহনুর ঘটনার আকস্মিকতার জন্য চোখ খিচে বন্ধ করে ফেলেছে। কিছুক্ষণ পর হাঁটার গতি অনুভব করলো। হাঁটার জন্য ওর শরীরটা যেন একটু একটু নড়ছে, সেটা মেহনুর স্পষ্টভাবে টের পেল। মেহনুর ধীরে ধীরে চোখের পাতা খুললে গাছের ফাঁকে ফাঁকে চাঁদের উকিঝুঁকি দেওয়ার চন্দ্রালোকা দেখতে পেল। মেহনুরের নরম শরীরটা কোলে তুলে মাহাতিম সোজা পুকুর ঘাটের দিকে রওনা দিল। অন্ধকারে খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে, একটুখানি অসর্গত হলে এক্ষুনি মেহনুরকে নিয়ে পড়ে যেতে হবে। মেহনুর যে মাহাতিমের দিকে চুপ করে তাকিয়ে আছে, মাহাতিম সেটা আর চোখে পরখ করলো, কিন্তু ওর দিকে পাল্টা দৃষ্টি ছুঁল না। পা পিছলে একলাহি কাণ্ড হয়ে যাবে বলে আর তাকালো না মেহনুরের মুখে। মাহাতিম পুরোটা মেঝো পথ নিজেকে শান্ত রেখে শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছালো। পুকুর ঘাটে পাকা পাটাতনে মেহনুরকে বসিয়ে দিল। হাতের ঘড়িটা খুলে মেহনুরের কোলে রেখে প্যান্ট গুটিয়ে নিল ব্যস্ত ভঙ্গিতে মাহাতিম। পুকুরের স্বচ্ছ পরিষ্কার পানিতে নেমে সবার আগে হাত দুটো ধুয়ে নিল। মেহনুরকে কোলে তুলে নেওয়ার পর আকাশি রঙের টি শার্টে ইচ্ছেমতো কাদার কারণে নষ্ট হয়ে গেছে। মাহাতিম সেদিকে ভ্রুক্ষেপ না করে মেহনুরের দিকে আশ্চর্য সুযোগ তাকালো। পা দুটো দেখাও। মেহনুর কথাটা শুনে কাচুমাচু করে পা আরো
লুকানোর চেষ্টা করলো। এবার মাহাতিম রেগে ভুরু কুচকে বলল, এখন কিন্তু কথা না শুনলে সোজা পুকুরে ফেলে দিব। মেহিনুর একটা কড়া ধমক খেয়ে নির্বোধ হয়ে গেল। পা এগিয়ে দিল মাহাতিম, ওর পায়ে মুঠোভর্তি পানি ছেড়ে দিল। কাদা পরিষ্কার হয়ে গেল। দুই পা একসাথে ধুয়ে দিয়ে শাড়িটা নিচু করে সম্পূর্ণ কাদা পরিষ্কার করে দিল। এবার হাত পরিষ্কার করে দেওয়ার জন্য ও ডান হাতটা ধরলো মাহাতিম। নির্লিপ্ত পানির দিকে ধুয়ে মেহিনুরের দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহিনুর চাহনি দেখেই ওর ভেতরটা কেমন যেন চিন্তায় ঘুটঘুট করছে। মাহাতিম ওর হাত ধুয়ে ঠোঁটে হাসি টেনে বলল, তোমার জায়গায় যদি সুরাই এখানে থাকতো আমি সুন্দর করে গলাটা টিপে ধরতাম। টানা 5 মিনিট ওইভাবেই টিপে রেখে গলায় একটা পাথর বেঁধে দিতাম, তারপর এই পুকুরে ছেড়ে দিয়ে চলে যেতাম। এই কাজটা করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, শিওর। কথাটা শুনে খুনি খুনি লাগলো মেহিনুরের, কিন্তু সে সুরাইয়ের ব্যাপারে এমন ফালতু কথা বলছে সেটার জন্য মন খুলল না মেহিনুর। কিন্তু কিছু বলার আগে মাঝপথে আটকে দিল মাহাতিম। তোমার বইয়ের ব্যাপারে আমি কিছুই জানতাম না। মশার যন্ত্রণায় কমানোর জন্য কাগজ পোড়াতে হয়েছিল। প্রীতি কিছু নিউজ পেপার কালেক্ট করে এনেছিল আর সেগুলো দিয়ে আগুন জ্বালিয়েছিলাম, কিন্তু হুট করে সুরাই একটা বই নিয়ে আসলো। আর মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, ওই বইটা পুরোনোর জন্য নিজে কিনা তাগাদা দিচ্ছিল, বলছিল এটাও তাড়াতাড়ি পুড়িয়ে দিতে। আমি তো খেয়ালও করিনি বইটি আসলে কিসের ছিল। বইটি যখন দুফালি করে ছিঁড়া ছিল তখন আমি ওইটা ধরে মাঝখান দিয়ে ছিঁড়ে আগুনে পোড়াতে দিয়েছি। তখনই তুমি ওই দৃশ্য দেখে আমার উপর খেপে গেছো। এটা কি আমার দোষ? মাহাতিম কথাটুকু সম্পূর্ণ করে হাত দুটো পরিষ্কার করা শেষ করলো। মেহিনুর এবার নির্বাক হয়ে তাকিয়েছিল। ওর দৃষ্টি ছিল এমন যেন চিন্তার চেতনা শূন্য হয়ে গেছে। মাহাতিম বুঝতে পারলো এটা ঝড় আসার পূর্ব মুহূর্তের নীরবতা। তাই সে নীরবতা শক্ত করে মেহিনুর গাল হাতে রেখে মাহাতিম গালের 4টা আঙ্গুল বসিয়ে বৃদ্ধ আঙ্গুল এগিয়ে কাদায় ছিটকে মুছে দিল। ও নীরব চাহনির দিকে দৃষ্টি রেখে অন্য হাতটা ছিটে ফোটা কাদা পরিষ্কার করতে মেহিনুরের দিকে এগিয়ে একটু সময় নিয়ে বলল, পরিণীতার মর্ম বুঝতে পারো? এদিকে আমার যে শেখরের মতো অবস্থা হয়ে আছে সেটা বুঝতে পারো না? ধুকপুক ধুকপুক করে বুকে পরিচিত কাঁপুনি বেড়ে গেল। খুবই অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে বুকের কাঁপুনি। বেতাল হয়ে আসছে, বেসামাল হয়ে গেছে, বেগতিক ভারে ছুটছে ক্রমশ। ধুকপুকুনি আরো বেড়েই চলেছে। নিঃশ্বাসের প্রখরতা ক্রমান্বয়ে ফিসফিস হচ্ছে। চারপাশে যেন ধুধুকানির জন্য আর কোনো কথাই জানা যাচ্ছে না। অসামঞ্জস্য হয়ে বুকের যন্ত্রণাটা ধরাস ধরাস করে আবারও বেকায়দায় হয়ে গেল। মাহাতিম নিজের মুখটা আরো এগিয়ে নিল। নরম গলায় থেকে কাদা পরিষ্কার করে হাতটা গলায় এগিয়ে নিল। মেহিনুর স্থির নয়নে তাকিয়ে থাকতে থাকতে মাহাতিমের উষ্ণ নিঃশ্বাসগুলো গভীরভাবে ওর মুখের ওপর ছিটিয়ে পড়ছিল। সে নিজের ভাগ চিন্তায় ছিল না, কিন্তু এই মুহূর্তে ললিত চিন্তার জায়গায় তার ছিল সেই তপ্ত নিঃশ্বাসের উদ্গম। ক্ষণে ক্ষণে মনের আঙিনায় ছুটে বেড়াচ্ছিল। মাহাতিম হঠাৎ কণ্ঠস্পর্শ ঘ্রাণে মেহিনুর পুরোপুরি বশবর্তী হয়ে গেল। মাহাতিমের গায়ে নিজস্ব ঘ্রাণ নিজেকে খুব টের পাচ্ছে। কানে ওর কোমল মিশ্রিত কণ্ঠ শুনে ক্ষণে ক্ষণে শুনছে। হিমশীতল স্পর্শে মেহিনুর পুরোপুরি জড়িয়ে গিয়েছে আচ্ছন্নের মধ্যে। সময় হুড়হুড় করে পেরিয়ে গেল। শেখরের মতো উষ্ট্রীত হলো না মাহাতিম। অনেকক্ষণ পেরিয়ে গেলে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে অধৈর্যরা আঁকড়ে ধরল না। মেহরুনের চোখ দিয়ে তাকিয়ে থাকতে থাকতে আবারও নিচু সুরে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার দেহের ওপর ছোট্ট শরীরটা না পাওয়া পর্যন্ত অস্তিত্ব পাবো না আমি। কথাটা শোনার পর যেন শরীরটা ঝিমঝিম হয়ে উঠল মেহিনুরের। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই মাহাতিম ওর স্তব্ধ অবস্থা দেখে একটুখানি হাসল। গলা থেকে হাত সরিয়ে পানি থেকে উঠিয়ে দাঁড়ালো। গুটানো প্যান্টটা নিচে নামিয়ে মেহিনুরকে কোলে করে ঘড়িটা নিয়ে পকেটে রাখলো। মেহিনুর এখনো স্তব্ধ অবস্থায় চেয়ে আছে। বাইরে শান্ত হয়ে গেছে, ভেতরটা লন্ডভন্ড হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো। মাহাতিম ওর কাছে এসে আবার দুহাতে কোলে তুলে নিল। মেহিনুর হতভম্ব দৃষ্টিতে মাহাতিমের মুখ আঁকড়ে রেখেছে। এই দৃশ্য যেন নামানো উচিত নয়। মেহিনুরের মধ্যে সেই চিন্তা চেতনাটুকু নেই। মাহাতিম খুব সাবধানে কাদা বাঁচিয়ে রিসোর্টের দিকে এগোতে লাগলো।
জঙ্গলের ডান দিকের রাস্তাটা কটেজের দিকেই ঢুকেছে, বাম দিকের রাস্তাটা সোজা মাঠের দিকে। মাহাতিম হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলো। মেহনুরকে উদ্দেশ্য করে বলল, কোথায় নিয়ে যাব? মাঠে ওদের কাছে বসবে নাকি কটেজে গিয়ে শাড়ি পাল্টাবে? মেহনুর প্রশ্নটা স্পষ্টভাবে শুনল কি না ঠিক নেই, কিন্তু মাহাতিমের ওপর থেকে নির্বাক চাহনি সরাতে পারল না। উত্তর না মুখে জড়তা কাটল না। মেহনুর কোনো কথা বলছে না। মাহাতিম এবার পা থামালো। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে শান্ত ভঙ্গিতে বলল, চলো কটেজে নিয়ে যাই, তোমার শাড়ি এখনো কাদা লেগে আছে, এই অবস্থা এখানে বসলে তোমার অস্বস্তি লাগবে। শাড়িটা পাল্টে এরপর মাঠে এসো। মাহাতিম কথাটা শেষ করে কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে তাকালো, কিন্তু ওর ওপরে পাট এক চুলকো কমেনি মেহনুরের। সে যে থমেরা দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃষ্টি পুরোপুরি কায়েম হয়ে আছে। মাহাতিম ভালোভাবে বুঝতে পারলো মেহনুর ওর কথার মর্ম ধরতে পেরেছে, এই জন্যই মেহনুর চুপ হয়ে আছে। মাহাতিম কটেজের রাস্তা ধরলো। এদিকে ঝাড় পেরিয়ে ঝিঝি পোকায় কান ঝিঝি লাগিয়ে দিচ্ছে। বৃষ্টির কারণে কদমগ্ন জায়গায় গ্রাম্য গ্রাম্য সুবাস ছড়াচ্ছে। মাহাতিম শুকনো জায়গায় পা ফেলে সামনে এগোতে হঠাৎ কানে এক অদ্ভুত শব্দটা অদ্ভুত এতটা বেশি ছিল যে মাহাতিম তৎক্ষণাৎ পা থামিয়ে চারপাশে তাকালো। চাঁদের আলো ম্লান, এখনো স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। শ্রাবণ ইন্দ্রিয় সজাগের কারণে পায়ের আওয়াজ সূক্ষ্মভাবে পাওয়া যাচ্ছে। সেখানে তো আছে কেউ, বা গা বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে ওদের দেখছে। মাহাতিম চোখ ছোট করে ভুরু কুচকা আর চোখে একবার ডানে আরেকবার বামে একই ভঙ্গিতে তাকালো। মনের ভ্রমের মতো ভুল ওর হয় না, মন যেটা বলে সেটা নিশ্চয়ই হয়, কিন্তু প্রমাণ যেহেতু নেই, তার উপর মেহনুর এখন সাথে, তাই সন্দেহ দূর করার চিন্তা আপাতত মাথা থেকে ঝাড়লো। মেহনুর ওর আচমকা পরিবর্তনটা নিজেই চারদিকে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। চুপ করেই রইল সে। মাহাতিম যে রাস্তা দিয়ে এসেছে সেটা কটেজের পেছনের দিকে, তাই মাঠের আড্ডাটার কেউ দেখলো না তাদের। মাহাতিম সিঁড়ি ডিঙিয়ে কটেজে ঢুকলো, কিন্তু মেহনুরের রুমে গেল না। দরজা প্রবেশে নামিয়ে দিল। মেহনুর একটা ভারী নিঃশ্বাস ছেড়ে পা ঘুরিয়ে রুমের দিকে ঢুকে গেল। অন্ধকারে কিছু দেখা গেল না। আন্দাজের ওপর ভিত্তি করে টেবিলে থেকে মোমবাতি জ্বালালো। চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ব্যাগ থেকে শাড়ি খুঁজে নিল, ভালো করে দরজা চাপিয়ে নিল। শাড়িটা পাল্টানোর জন্য কাঁধের সেফটি পিন খুলতে যাবে, অমনেই খুট করে শব্দ হলো। মেহনুর শব্দটা ইঁদুরের শব্দ থেকে পিন খোলার মতোই লাগলো। আধো অন্ধকার দরজায় ফাঁক দিয়ে কালো ছায়া রুমে প্রবেশ করলো। সেই ছায়াটা এখনো যে পরিদৃষ্ট নয়। মেহনুর কুচির কাছে পিনটা খুলে সবগুলো কুচি টান মারলো, আর তখনই দরজা সম্পূর্ণ ধপ করে খুলে গেল। মোমবাতি নিভে গেল। ঘটনা আকস্মিক লোমহর্ষ কাহিপীরের মতো চমকে উঠল মেহনুর। হাতটা মুঠো করে কুচি খামচে ধরলো। চটপট মাথা ঘুরিয়ে ফিরে তাকালো দরজার দিকে। একদম খোলা দেখলো, অথচ একটু আগে দরজাটা ভালো মতো চাপিয়ে দিয়ে রেখেছিল। যদিও ছিটকানি আটকায়নি, কিন্তু ছিটকানি দেওয়ার অবশ্যতা নেই। চাঁদের আলো একদম ফিকে হয়ে যাওয়ায় অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে আছে মাঠটা। মাঠ থেকে সবার হাসি ঠাট্টা বাতাসের সাথে বয়ে আসছে। মেহনুর ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কে? কোনো উত্তর এলো না। আবারও জিজ্ঞেস করলো, কে এখানে? তবুও কোনো শব্দ এলো না। মিনিট দুয়েকের মতো থমথম অবস্থায় শক্ত হয়ে রইল মেহনুর। এরপর কুচি আগের জায়গায় গুজে আঁচল দিয়ে পুরো শরীরটা ঢেকে নিল। শব্দহীন ভঙ্গিতে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। প্রবেশদ্বারে চুপি চুপি দাঁড়িয়ে বাইরে উকি দিল। আশেপাশে কেউ নেই, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এখানে কেউ ছিল। চাপানো দরজা, বাইরে দাঁড়িয়ে কেউ সত্যি দাঁড়িয়েছিল। মেহনুর নিরুত্তর ভঙ্গিতে ভেতরে ঢুকে আবারও মোমবাতি জ্বালালো। দরজা পুনরায় চাপানো জন্য এগিয়ে এলো, কিন্তু চাপানোর সময় মেঝের দিকে তাকাতেই কাঠ হয়ে গেল। কদমগ্ন দুটো পায়ের ছাপ সাদা টাইলসের ওপর পরিষ্কার বোঝা যাচ্ছে। ভোর সকাল, ঘুম থেকে ওঠে সবাই। মিষ্টি সকালে শান্ত প্রকৃতি সবার মন চনমনিয়ে উঠল। স্বামীর প্রীতি পুকুরঘাটে ছবি তুলতে গেল। সৌভিক গেল নদীর তীরে দারুণ মুহূর্ত উপভোগ করতে। মাহাদি ঘুম থেকে ওঠেনি দেখে মাহাতিম বেরিয়ে এলো কটেজ থেকে। ফ্রেশ হয়ে ড্রাক সবুজ টি শার্ট পরে সপাটে কটেজের দিকে এগিয়ে এলো। সেখানে দূরে দেখা যাচ্ছে মেহনুর ছোট্ট গোল টেবিলে বসে, ক্রিম কালারের সাদামাটা শাড়ি পরে, ব্লাউজটা কালো। মাথায় কোনো সিথি নেই। সামনের চুলগুলো পেছনের দিকে নিয়ে বেঁধেছে। ডান দিকে একটা খেজুর বেনি
করে রেখেছে। মাহাতিম ততক্ষণ কটেজে ঢুকে গেল, ওর মুখোমুখি হয়ে বসলো। চেয়ার টানা শব্দে মেহনুর বই থেকে মুখ তুলে সামনে তাকালো। মাহাতিমকে দেখে কোনো বিষয় প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে স্বাভাবিক চাহনিতে ফের বইয়ের দিকে মনোযোগ দিল। মাহাতিম দুটো হাত টেবিলের ওপর উঠিয়ে আঙ্গুলগুলো মিলে মুঠোবদ্ধ করলো। আকাশের দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, কাল চলে যাচ্ছি। বইয়ের ওপর রাখা ছোট্ট হাত দুটো এখন কেঁপে উঠল। মাহাতিম সেটা আর চোখে খেয়াল করলো কিনা বোঝা গেল না, কিন্তু মেহনুর খুব শক্ত করে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। টেবিলের ওপর থাকা সিরামিকের সাদা চায়ের কাপটা রাখা ছিল, সেই চা থেকে একে একে ধোয়া উঠছে। মাহাতিম আকাশের দিকে তাকিয়ে উদাসীন ভঙ্গিতে আছে। বুকের ভেতর কেমন চাপা দীর্ঘশ্বাসগুলো শব্দ ছেড়ে দিচ্ছে। আজকের রাতটুকু সময় আছে, এরপর সবকিছু গুছিয়ে আসল জায়গায় ফিরে যেতে হবে। আজ রাতে কনফার্ম করতে হবে মাহাতি কাল বিকেলে ফিরবে কিনা। মেহনুর বইয়ের পাতাটা উল্টে হাতের দিকে কাপের হ্যান্ডেল ধরলো। হ্যান্ডেলটার ভেতরে তর্জনী আঙ্গুল ঢুকিয়ে কাপটা তুলে নিল। শুষ্ক গলা চায়ের উষ্ণতা ঠোঁটের জায়গায় রেখে হ্যান্ডেল ছেড়ে দিল। মাহাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হেয়ালি সুরে বলল, চায়ের চুমুক দেওয়ায় ঠোঁট দুটোর জন্য আশেপাশের কেউ অপেক্ষা করছে। কান দিয়ে গরম ধোয়ার মতো অনুভব করলো মেহনুর। ততক্ষণে লজ্জার রেশ থেকে লুকিয়ে বৃথা চেষ্টা করে চোখ বন্ধ করে ফেলল। নিজের ঠোঁট দাঁত কামড়ে ধরে অনড়বড় হয়ে রইল। মাহাতিম এবার ওর দিকে চোখ তুলে তাকালো। চায়ের কাপটা শব্দ করে নিচের দিকে টানলো। টেবিলের ওপর তলা ঘেঁষে ঘেঁষে কাপ নেওয়ার শব্দ মেহনুরের চোখ খুলল। মাহাতিমের দিকে ড্যাব ড্যাব চাহনিতে তাকালো। মাহাতিম ততক্ষণে কাপটা তুলে নিল। সাদা কাপটা যেখানটায় মেহনুর চুমুক দিয়েছিল, মাহাতিম সেখানটায় গাঢ় করে ঠোঁট বসিয়ে চুমুক দিল। তৃপ্তির মতো আভা ফুটে এলো। চোখ বন্ধ করে নিল সে। তারপর দুটো চুমুক দিয়ে কাপটা নিচে রাখলো। মাহাতিম ওই কাপটার দিকে অন্যমনস্ক ভঙ্গিতেই তাকিয়ে শান্ত গলায় বলল, কাল থেকে একটা কথা তুমি বলনি। ইভেন এখনো তুমি সাইলেন্ট হয়ে আছো। হয়তো তোমার চুপটি আমাকে অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু সত্যি হচ্ছে আমি এটা মানতে পারছি না। কাল বিকালে ফ্লাইট বুক করব। আজ রাতের মধ্যে কিছু একটা মুখ ফুটে বলে দিও। আমি শুধু একটা প্রশ্নেরই জবাব চাইবো, আর কিছু জানতে চাই না। চায়ের কাপটা ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো মাহাতিম। মেহনুরের মুখের দিকে শুধু একবার তাকালো। ওর নীরব চাহনি আড়ালে যেন উত্তর খোলা রয়েছে, সেটা ওকে মুখ ফুটে বলতে হবে। মাহাতিম আর দাঁড়ালো না। যে চায়ের কাপটা টেবিলের ওপর রেখেছিল সেটা সুযোগের মতো হাতে নিয়ে কটেজের বাইরে পা রাখলো। পিছু ফিরে তাকালো না। সূর্যর গদ্যমনের সময় পার করছে। সূর্যের তেজবোধক দাপটে মাঠের ঘাসগুলো তেলতেলে ভাব হারিয়েছে। গাছের পাতাগুলো তপ্ত হয়ে আছে বেশ। সবাইকে নিয়ে পুকুর ঘাটে সানে বসে আলাপ শুরু করলো। আজকের আলাপের মুখ্য বিষয় হলো মেহনুর যেভাবেই হোক আজকের মধ্যে টাইট দিতে হবে। যদি মেহনুরকে টাইট দিয়ে সোজা না হয়, তাহলে নিরুপায় হয়ে ওকে অনুনয় করে মাহাতিমকে ছুটি বাড়ানোর অনুরোধ করতে হবে। এ কথা শুনে প্রীতি নিরস মুখে বলল, ওর মতো শক্ত মেয়ে আমি দেখিনি শফিক ভাই। ও যত ছোট হোক না কেন, ও বড়দের অবস্থা হার মানিয়ে ফেলবে। আমি তো ভাবতেই পারি না ও এখনো মাহাতিম ভাইয়ের প্রতি কোনো ফিল করে না। নীতি কথাটা শেষ করতেই সমীর এবার বলে উঠল, নীতি, তোর একটা জিনিস বোঝা উচিত। ওর জন্য এসব নতুন, তার উপর গ্রামের পরিবেশে বড় হয়েছে। এখানে এসব ফ্যাক্ট শহরের মতো আপডেট না। ওর যদি ফিল এসেই যায় তো ও কিভাবে প্রকাশ করবে? শ্রমিকের কথায় নীতি এবার প্রচণ্ড আক্ষেপ আচরণ করল। গমগমে গলায় বলল, ওর চেয়ে 4 মাসের বড়টা হাত পা তুলে ইজ্জত লুটাচ্ছে, আর ও কি না টেপো মেরে বুবু সেজে বসে আছে। আমার এসব একদম সহ্য হচ্ছে না, একদমই সহ্য হচ্ছে না। নীতি উড়ানচণ্ডী রাগ দেখে শফিকের মাথায় কুলি নীতি, ঠান্ডা হ। আমি বুঝতে পারছি তুই মাহাতিমের কাহিনী নিয়ে চেতে যাচ্ছিস। তোর কি মনে হয় আমাদের সাহেব বুবু হাত পা গুটিয়ে বসে আছে? না রে পাগলি, মাহাতিম ঠিকই ড্রামা কার্ড ফেলে ওকে বোঝানোর চেষ্টায় আছে। শফিকের কথা একটু শান্ত হলো নীতি, কিন্তু পুরোপুরি চেষ্টা কাটলো না। নীতি গরম মেজাজ ঠান্ডা করতে ফারিনের মাঝখান থেকে উঠে বলল, নীতি আপু, আমার গাট ফিলিং বলতে মেহরিন আমাদের ভাইকে রিজেক্ট করার সাহস পাবে না। ওইখানে
ভাই যার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা আর দ্বিতীয় চোখ নিচু করে নাই। আমার যখন সামারের ছুটির দেশে আসতাম তখন ভাইয়া আমাদের পার্ক চিড়িয়াখানায় নিয়ে যেত। এখানে ঘুরতে গেলে কি হতো জানা আছে? সে তো আপু নিশ্চয়ই মনে আছে। ভাইয়া হাসি খুশি স্টাইলে যদি কণা আপুর মতো মেয়েদের হ্যান্ডেল করতে পারে সেখানে মেহিনুরটা একদম মাসুম। কণা নামটা শুনে সিয়ামের চোখ দুটো ছলছল করে উঠলো। ফারিনের কথায় দড়ি বসিয়ে চট করে প্রশ্ন করলো, কণাটা সুবর্ণ আন্টির ভাতিজি না? ফারিন শান্ত ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ সুবর্ণ আন্টির ভাতিজি। তুমি ওকে চিনো? ও যে সুবর্ণ আন্টির সাথে বেহাইয়ার মতো থাকে এটা তো তুমি জানো না। ভাই ছুটি পেলে এই জন্যই বাসায় ফিরতে চায় না, এবারও চাইনি। ফারিনের কথায় সবাই বেশিক্ষণ চুপ থাকলো। তো হঠাৎ করে বলে উঠলো, দেখ ভাই এইসব বুঝা লাভ নাই। পোল্ট্রি মুরগি যদি সন্ধ্যার মধ্যে হুহা কিছু না বলে তাহলে নিজেই জানি নরে কি করবো। এদিকে মাহাতিম হালা এমন ভাব মারতেছে যেন গায়ে রক্ত সুখা টকবক লাগতেছে। তোফের অবস্থার সাথে সবিক এমন ধমক দিল। ধমকের কাজটা হলো না, উল্টে বক বক করতে লাগলো সকলে। মাহাতিমের ব্যাপারটা অনর্গল কথা বলতে বলতে সবি এবার প্রশ্ন করলো, ভাই তোদের সাথে এমন কি হয়েছে যেটা শুনে তুই এমন করতেছস? তোফো ভুরু কুচকে কাঠিন্য মুখ নিয়ে বলল, তুই শুনবি কি হয়েছে? সাবির কপট ভঙ্গিতে বলল, অবশ্যই শুনবো না কেন? এবার তোফো ঘাটের পাটাতনে অবসর নিয়ে বসলো। এমন ভঙ্গিতে বসলো যেন ওরা শিষ্য আর একজন গুরু। তৌফো চাম্পেশ একটা ভাব নিয়ে গলায় শক্ত করে বলল, ওই তো চুমাইতে ওর বরে মাইরা ফেলবো। এমন বলল, এগুলা মানুষের কাম? এগুলো যদি আমার সামনে খুললাম বইলা দেয় তাহলে মানিজ্জত লুঙ্গি নিচে আর থাকতো না। তৌফের কথায় এমন কথা শুনে নিখিত পিনপিন করে তাকালো সকলে। চারপাশে এমন মনোযোগ ভয়ঙ্কর হাসির রোল। হাসতে হাসতে সবাই নিঃশব্দ হয়ে গেল। ফারিন হাসি গিলে মাটিতে বসে রইল। নীতি চোখ ফেলে বেশ বাইরে তাকালো। প্রীতির কাঁধে মুখ লুকিয়ে ফেললো। সৌভ হো হো করে হেসে তৌফের মাথায় জোরে একটা চাটি মারলো। চাটিটা মেরে হাস্য অবস্থায় বলল, তুই এমন কি বলছিলি বলতো? কি বলছিলি যার জন্য মাহাতিম এমন উত্তর দিছে? তৌফর ভুরুটা কিছুটা কুচকে গেল। ওরে আমি কি বলতে যাবো? শালার চিন্তা ভাবনায় অশ্লীল। খালি বলছিলাম তুই তো শালা রোমান্টিক না, বউরে তো আদর মহব্বত করতে পারবি না। এরপর বাকিটা ইতিহাস বানাই ফেলছে। তৌফের কথায় হাসি থামিয়ে সিয়াম বলে উঠল, তুই কি ভাবছস তোর এমন প্রশ্ন শুই না ওই তোরে কোলে বসে চুমা খাইবো? তোর মাইন্ড এক নম্বরে খসড়া। ওরে কেমনি অশ্লীল বলস, ছাগলের বাচ্চা। সিয়ামের কথায় চটে গেল তৌফো। চোখ রাঙিয়ে খারাপ কিছু বলতে যাব অমনি সবিক কথা ঝুলিয়ে বলল, ওর ব্যাপারটা নিয়ে তোরা আজকে কাহিনী করিস, ওর আসল রূপ বিয়ের পর দেখিস। এখন কাহিনী করে লাভ নাই, এখন খালি অফ থাক, প্রে করতে থাক। মেহিনুর যেন যে করে হোক ওর কথাটা মাহাতিমের কাছে স্বীকার করে। সৌবের কথায় সাই মিলে চুপ হয়ে গেল সকলে। নিজেদের সভা ভঙ্গ করে বিকালের জন্য প্রস্তুত হলো। দুপুরের গোসলের জন্য গোসল করতে গেলে মেহিনুরের কপালে ভাঁজ পড়ল। বিকালের ছোট্টখাটো পার্টির জন্য লাল যে শাড়িটা বের করেছে সেটার সাথে ব্লাউজ আনতে ভুলে গেছে মেহিনুর। লাল ব্লাউজ তছনছ করে খুঁজেও পেল না। এদিকে সাবা শাহনাজ ছুড়ে গোসল শেষ করে শাড়ি পরে রেডি। মেহিনুর শাহনাজের রুমে গিয়ে দেখলো 3 বোন সেখানে বিকালের জন্য এখনই রেডি হয়ে নিচ্ছে। বিকালের একটা জাঁকজমক গ্রিল পার্টি নদীর তীরে হবে। বালুর ওপর গ্রিল হবে মুরগি। সেখানে গাছের গুড়ি সাজিয়ে গোল করে বসার জন্য সিস্টেম থাকবে, আনা হবে মিউজিক সিস্টেমও। আজকের পার্টিটা চমৎকার হবে, সকল বর্ণলি সেজে উঠবে। এদিকে শাহনাজ সাবা দুজনে মিলে মেহিনুরের ব্লাউজ নাহানার ঘটনা শুনে নিজেদের ব্যাগ খুঁজছে। শাড়ির সাথে পরার জন্য লাল ব্লাউজ তো নেই, উল্টো যে ব্লাউজ আছে সেটা শাড়ির সাথে যাবে না। সাবা নিজের ব্যাগ থেকে কালো রঙের একটা ব্লাউজ বের করলো। সেটা ব্লাউজের চেহারা দেখে মেহিনুর মুখ ঘুরিয়ে ফেললো। সাবা ওকে সুন্দর করে বোঝালো ব্লাউজটা একদম খারাপ লাগবে না। মেহিনুর তবুও কথা আমলে নিচ্ছে না। মেহিনুরের শাড়িটা কালো রঙের জামদানি শাড়ি। সেই শাড়িটার ওপর কালো সুতায় সূক্ষ্ম কাজ করা। সেই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ কালো রঙের ছিল।
সেটা সে ব্যাগে তুলতে ভুলে গেছে। সাবা সেই ব্লাউজটা দিয়েই শাহানাজ ওকে ধমক ধমক করছে। এদিকে নিশ্চিত অপরিচিত কেউ না, সবাই খুব কাছের মানুষ, তার চেয়ে বড় কথা ওরা আত্মীয়। মেহনুর মুখ ফুলে ব্লাউজ নিয়ে রুমে চলে গেল। দরজাটা চাপিয়ে দিয়ে ব্লাউজ দু হাতে চোখের সামনে মেলে ধরলো। লাল রঙের মখমলের ব্লাউজটা যদিও সুন্দর, কিন্তু ওর পিঠের দিকে ফিতা সিস্টেম, ক্রস করে দুই পাশে ফিতা দেওয়া। ব্লাউজটা পরা লাগে সেফটি পিনে কোনোই পর্যন্ত আসবে না। মেহনুর এই ব্লাউজ পরবে কিনা এই নিয়ে মহত্ত্বক চিন্তায় রয়েছে। 4:30টার দিকে আয়োজন শুরু হওয়ার কথা, অথচ ঘড়িতে 4টা বাজতে চললো। প্রায় 1.5 ঘন্টার ও ব্লাউজ নিয়ে বসে আছে। শেষমেশ চিন্তা করে আর পারল না। পাকা হাতে দ্রুত করে শাড়ি পরে নিল মেহনুর। আয়নার সামনে দাঁড়িয়ে কুচিগুলো ঠিক করে নিল। দীর্ঘ কেশ মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিল। মাথার ডান হাতে সিঁথি তুলল, কানে দুল গুছে নিল। এমন সময় দরজায় ঠক ঠক করা। মেহনুর আয়নার দিকে চোখ সরিয়ে দিয়ে তাকালো। আসার জন্য অনুমতি দিল। শাহনাজ দরজা ঠেলে ঢুকলো, কিন্তু কিছু বলার জন্য নয়, ঠোঁট নড়ছে। অমনি দরজা ধরে বিষময় চনিতে থমকে গেল শাহনাজ।